হ্যালো এভরিওয়ান, আমি সাজগোজ থেকে ফারিদা আবারও অনেকদিন পর লাইভে চলে এসেছি। আপনারা হয়তো বা অ্যানাউন্সমেন্ট দেখেছিলেন যে আজকের লাইভটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমার সাথে খুবই স্পেশাল একজন গেস্ট আছে, আর উনি হলেন ডাক্তার তাওহিদা রহমান ইরিন আপু। হাই আপু, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো ফারিদা? আমি অনেক ভালো আছি আপু। সো বেসিক্যালি আমরা আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা স্কিন এবং হেয়ার রিলেটেড বিভিন্ন রকমের কনসার্ন নিয়ে কথা বলবো, কারণ আপু হলেন একজন ডার্মাটোলজিস্ট প্লাস উনি রিজেনারেটিভ অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে আছেন। এটা ছাড়াও আপু বর্তমানে বাটা বি ফার্স্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছে, এবং উনি বিভিন্ন রকম বিউটি পেজেন্টে গ্রুমার হিসেবেও কাজ করেছেন। সো অনেক কিছু বললাম আপুর ব্যাপারে, যদি আমি বলা শুরু করি তাহলে পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। আর তাছাড়া আপু আমাদের সাজগোজের সাথে একেবারে শুরু থেকে আছেন, এবং অনেক দিন পর আজকে আপুর সাথে আবার লাইভ করার সুযোগ হলো। আপু, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। সাজগোজের সাথে শুরু থেকে কাজ করছি এবং আজকে এই লকডাউন সিচুয়েশনে নতুন ভাবে সাজগোজের সাথে কাজ করছি। ফিলিং বেটার এন্ড ব্লেসড। আপু সেম হেয়ার, আমাদেরও খুবই ভালো লাগছে অনেকদিন পর আপনাকে আমাদের সাথে পেয়ে। সো বেসিক্যালি আপু, আমরা যেহেতু আজকে সাধারণত আমাদের সাজগোজে সবাই স্কিন এবং হেয়ার রিলেটেড অনেক প্রবলেমস নিয়ে অনেক কোয়েশ্চেন করে থাকে, এবং কিছু বেসিক এবং কমন রিলেটেড কমন কিছু প্রবলেমস থাকে, সেগুলো নিয়ে আজকে আপনাকে আমরা কোয়েশ্চেন করব। তবে সবার আগে আমি যেটা কোয়েশ্চেন করতে যাচ্ছি সেটা হলো, লকডাউন তো প্রায় 2 মাসের মতন হয়ে গেল, আমরা সবাই অনেক দিন ধরে লকডাউনের মধ্যে আছি। সো দেখা যাচ্ছে যে এই সময়ে অনেক সময় কোনো সিভিয়ার কোনো সিচুয়েশন হলে, কোনো স্কিন ইস্যু বা হেয়ার রিলেটেড প্রবলেম হলে, আগে যেমন আমরা বাইরে বের হতে পারতাম বা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারতাম, সেটা আমরা পারছি না। সো এই সময় বেসিক্যালি কি কি করলে আমাদের স্কিন এবং হেয়ার হেলদি থাকবে? আসলে আমাদের যে বৈশ্বিক মহামারীতে পুরো পৃথিবীটাই পাল্টে গিয়েছে। আমরা 2 মাসের মতো সময় ধরে লকডাউনে আছি, ঘরেই আছি এবং ঘরেই থাকতে হবে। আমাদের কোভিড-19 এর সাথে ফাইট করতে হলে আমাদেরকে ঘরেই থাকতে হবে, আমাদের নিরাপদে, আমাদের নিজেদের জন্য, আমাদের ফ্যামিলি নিরাপত্তার জন্য। তো এই লকডাউনে থাকার কারণে কিছু আমাদের বায়োলজিক্যাল ক্লক, আমাদের রেগুলার যেটি বায়োলজিক্যাল ক্লক একটু পরিবর্তিত হচ্ছে। যেমন হয়তো আমরা সারা রাত জেগে থাকছি, দিনে ঘুমোচ্ছি, দিনে রাতে কখনোই ঘুমোচ্ছি না। আশঙ্কা আতঙ্ক আমাদেরকে ঘিরে থাকছে, আমরা স্ট্রেস থাকছি। দেখা যাচ্ছে রেডি টু ইট ফুড গুলো খাচ্ছি বা খাবার দাবারে উদাসীন থাকছি, যে নিউট্রিশন যেটা আমাদের থাকছে অনেক ঘাটতি ঘাটতি পড়ে যাচ্ছে। আমরা রেগুলার যেটা স্কিন হেয়ার কেয়ার করতাম সেগুলো করছি না, এগুলোর ব্যাপারে আমরা কেয়ারলেস হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে এখন। কিন্তু আমি আরেকটি বিষয় যদি খেয়াল করি, যে আমরা ছোট ছোট যে ভুলগুলো করছি এগুলোকে যদি পরিবর্তন করি, আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিন একটু চেঞ্জ নিয়ে আসি, যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেই, অনেকক্ষণ স্ক্রিনিং টাইমে থাকি, যেমন আমরা ডিভাইস নিয়ে কাজ করছি, ল্যাপটপ কম্পিউটার মোবাইল নিয়ে কাজ করছি, এগুলো কমিয়ে আনি, স্ক্রিনিং টাইমটাকে কমিয়ে আনি। আমরা একটু এক্সারসাইজ করি, ঘরের কাজগুলো নিজে করছি এবং পরিবারের অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে একটু সাহায্য করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকছে, আমাদের স্ট্রেসটা কমব্যাট হচ্ছে আমাদের এক্সারসাইজ দিয়ে। এরপরে খাবার দাবারের আমরা একটু খেয়াল করবো যে হেলদি ফুড, যেটাকে ব্যালেন্সড ফুডটাকে খাওয়ার সাথে একটু হেলদি একটু হেয়ার স্কিন কেয়ার যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো, রোগমুক্ত থাকবো, আমাদের ত্বক এবং পুরো শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আরেকটি কথা বলতে চাই, তুমি শুনে অবাক হবে ফারিয়া। রিসেন্টলি জি একটি আপু। ডেটায় দেখা গেছে ক্যালিফোর্নিয়াতে, সেখানে যে স্কিন ফাস্টিং নামে একটি বিষয় আছে, যে আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি যে সপ্তাহের একটা দিন তুমি যদি প্রতিদিন মেকআপ করো, সপ্তাহের একটা দিন তুমি কিন্তু মেকআপ ফ্রি থাকবে। এটাকে আমরা স্কিন ফাস্টিং বলি, কারণ স্কিন তার নিঃশ্বাস নেওয়ার জন্য, রিজেনারেশনের জন্য একটা স্পেস দরকার, সেই স্পেসটা দিতে হবে। তো এই যে ডাটাতে দেখা গেল যে 85% মহিলারা তাদের মেকআপ ইউজ করা বন্ধ করে দিয়েছে, মাত্র 15% হয়তো ব্যবহার করছে, যারা মিডিয়াতে যাচ্ছে, কাজ করছে, সাংবাদিক বা যারা বিভিন্ন ধরনের মানে ফ্রন্ট লাইন হিরো, তারা হয়তো হালকা কোনো পাউডার বা কিছু নিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কিন্তু একটা হেলদি স্পেস আছে, অ্যাভয়েড। সুযোগ আছে। আচ্ছা আপু, সো এটা মানে জানলাম, নতুন একটা বিষয় জানলাম, ইভেন আমিও কিন্তু এটা জানতাম না। আর তুমি যেটা বলেছো যে এই সময় কি কি, যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, ডক্টরের কাছে যেতে পারছি না, কারণ ঘরে থাকাটাই এখন সব থেকে বুদ্ধিমানের কাজ, আর আমরা নিরুৎসাহিত করছি পেশেন্টদেরকে, কারণ স্কিনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু অ্যালার্জি ছাড়া অন্যান্য কিছু সেরকম এমার্জেন্সি না। যেমন বিউটিফিকেশন, যে চুল পড়ে যাচ্ছে বা মুখে একটু পিগমেন্টেশনের সমস্যা দেখা দিচ্ছে, একটু ব্রণ হচ্ছে। আর অ্যালার্জির হ্যাঁ। প্রবলেমটা হলো আমরা ওভার ফোন, হোয়াটসঅ্যাপ বা টেলিমেডিসিনের মাধ্যমে এই সমস্যার সমাধান করে যাচ্ছি। আর শিশুদের ওয়েদার যেহেতু অনেকখানি ভ্যাপসা, একটু স্যাঁতস্যাঁতে, এই বৃষ্টি হচ্ছে, এই গরম,
আবহাওয়ার যে তারতম্য আমাদের স্কিনে নানা রকম প্রভাব পড়ছে। শিশুদের ত্বক যেহেতু অনেক সেন্সিটিভ এবং আমাদের স্কিন থেকে 30 ভাগ পাতলা, এই কারণে ওদের কিছু অসুখ দেখা দিচ্ছে, যেমন ন্যাপকিন র্যাশ, ঘামাচি। আর কিছুদিন আগে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে মিজলসের একটা আউটব্রেক হয়ে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ। যেহেতু পরিবেশ দূষণ অনেকখানি কমে গেছে, যানবাহনের ধোঁয়া অনেকখানি কমে গেছে, ইন্ডাস্ট্রি সেই পলিউশন নেই, এখন ওজোন স্তর কিন্তু হিলিং হচ্ছে। প্রকৃতি এখন তার চিরপরিচিত রূপ কিছুটা ফিরে পাচ্ছে। কক্সবাজারে কিন্তু হ্যাঁ, ডলফিনের আগমন দেখা দেখ। দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ইদানিং আমাদের সফট টিস্যু ইনফেকশন এটি অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে। মানে আচ্ছা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটি বলছি। আচ্ছা আপু। সো বেসিক্যালি আপনি যেটা বললেন এর মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমাদের ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজ এই ব্যাপারগুলোর উপর কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। কারণ একটা কথা আমরা সবাই জানি যে উই আর হোয়াট উই ইট। সো সেটা ইয়েস, করার পাশাপাশি আমরা অ্যাবসলিউটলি। বাইরে থেকে আমরা আমাদের স্কিনটাকে টেক কেয়ার করতে পারবো, সেটাকে আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা আপু, আরেকটা কোয়েশ্চেন আমাদের যেটা আছে যে এই সময়ে যেটাকে আমরা একেবারেই অ্যাভয়েড করতে পারছি না, সেটা হলো প্রয়োজনে দেখা যায় যে না চাইতেও অনেক সময় আমাদের বাবা মাদের বা আমাদেরকে কোনো গ্রসারিজ কিনতে বা কিছু একটা করতে আমাদের বাইরে বের হতেই হচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে অনেক বেশি সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে এবং স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে। সো এক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এটা কি আমাদের স্কিনের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে বা আমাদের স্কিনের জন্য কি এটা ক্ষতিকর? যখন যেটি প্রয়োজন সেটি আমাদের করতেই হবে। কোভিড-19 এর সাথে যুদ্ধ করতে হলে আমাদের হাত ধুতেই হবে 20 সেকেন্ড ধরে। আর তাহলেই আমাদের জানটা মরে যাবে। আমরা জীবাণুনাশক হিসাবে হাত ধোয়াটাকে আমরা সবখানি উৎসাহিত করছি। তো হাত ধুতে গেলে বারবার যেহেতু হাত ধুচ্ছি, তো একটি বিষয় হতে পারে বা হচ্ছে, যেমন ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস নামে এক ধরনের ডিজিজ আছে, যেটাকে আমরা হাউসওয়াইফ এক্সিমা বলে থাকি। যে আমরা আগে জি, জি, জানতাম যে জি। আমাদের মা খালারা অনেক রান্না করেন, অনেক পানি দিয়ে হ্যাঁ, সাবান দিয়ে বারবার হাত ধোন, থালা হ্যাঁ। বাসন এগুলো পরিষ্কার করেন, প্লেট পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করেন, ঘর মোছেন, কাপড় দিয়ে ঘর মোছেন, তখন একটা এক্সিমা হয়, এটাকে হাউস ওয়াইফ এক্সিমা বলে থাকি, যেটি হচ্ছে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। সেটি হচ্ছে মাইল্ড ইরিটেন্ট এবং একটু স্ট্রং ইরিটেন্ট। স্ট্রং ইরিটেন্ট হচ্ছে অ্যাসিড, আর মাইল্ড ইরিটেন্টের মধ্যে আছে ডিটারজেন্ট, সোপ, ব্লিচিং এজেন্ট এবং পলিশ। এগুলো কিন্তু সবগুলো এখন ব্যবহার হচ্ছে। আমরা ব্লিচিং পাউডার দিয়ে ফ্লোর ক্লিন করছি। তারপরে অনেকে যদি হ্যাঁ, এরপরে খালি পায়ে হেঁটে যায়, পায়ের নিচের স্কিনটা কিন্তু খসখসে হয়ে যাচ্ছে। বারবার হ্যাঁ। ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত ধুচ্ছি। তো আমার অ্যাডভাইস হাত। থাকবে যে ক্ষারযুক্ত সাবান থেকে হাত ধোয়ার সময় আমরা কিছু গ্লিসারিন বা ময়েশ্চার রিচ মিল্ক বেসড কোনো সোপ ব্যবহার করতে পারি। এই সোপগুলো ব্যবহার করতে পারি, যেখানে আমাদের অ্যালকালির পরিমাণটা অনেকখানি কম থাকবে। এবং 20 সেকেন্ড হাত ধুয়ে আমি 20 সেকেন্ড ধরে মুছবো, শুকনো একটা হ্যান্ড টাওয়েল রাখবো, শুকনো একটি আচ্ছা, সফট হ্যান্ড টাওয়েল রাখবো, কোনো খসখসে কাপড় না। এই হ্যান্ড টাওয়েল দিয়ে আচ্ছা। 20 সেকেন্ড ধরে হাতটি মুছবো। এরপর আমি 20 সেকেন্ড ধরে কোন একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। অর্থাৎ আমাকে হ্যান্ড কেয়ার এবং ফুড কেয়ার রুটিনে 20 20 সেকেন্ড, টোটাল 1 মিনিট, মানে 60 60 সেকেন্ড সময় ব্যয় করতে হচ্ছে। কিন্তু এর বিনিময়ে কি হচ্ছে, আমাদের স্কিনের যে সবার উপরে যে লেয়ারটি থাকে, আমরা বলি মৃতকোষ দিয়ে তৈরি প্রোটেক্টিভ লেয়ার যেটাকে বলি, এটি সুরক্ষিত হুম। থাকছে, সুরক্ষিত আচ্ছা। থাকছে। কারণ এইটি যদি ব্যারিয়ার ফাংশন লস হয়ে যায়, সাধারণত যারা একটু বয়স বেশি তাদের স্কিনটা এমনি পাতলা থাকে, যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হুম, বা আগে থেকে কোনো এক্সিমা থাকে, হ্যান্ড এক্সিমা আমরা যেটাকে পম্ফোলিক্স বলে থাকি, সেগুলো যদি থাকে, হাতে যদি কোনো ক্ষত থাকে, কাটা থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে, তাহলে কিন্তু হুম, হুম। এই বারবার হাত ধুলে এইগুলো আরো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস থেকে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনে চলে যাবে। প্যারোনাইকিয়া হতে চলে পারে, যায়। নক দেবে যে আমরা যেটাকে বলি, অনেক কমপ্লিকেশন হতে পারে। তো এই কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু এই 1 মিনিট সময় ব্যয় করতে পারি আমাদের হ্যান্ড হাইজিন এবং হ্যান্ড গ্রুমিং এর জন্য। এরপরেও যদি কোনো আমাদের সমস্যা হয়ে থাকে, যেমন ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস যেটিকে বললাম, এরকম যদি হয়ে থাকে, তখন আমরা কোন স্টেরয়েড, খুব পটেন্ট মানে শক্তিশালী স্টেরয়েড অয়েন্টমেন্ট ইউজ করতে বলি। পায়ে যদি চামড়াটা খসখসে হয়ে যায়, আমরা ইমোলিয়েন্ট পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন, অথবা আমরা ইউরিয়া 10 to 20% ইউরিয়া ব্যবহার করতে বলি। এগুলো আছে। আর আরেকটি ব্যাপার আমি বলি যে কোভিড-19 এর সময় কিন্তু আমরা বলছি যে মেটালের কোনো কিছু ব্যবহার না করতে, কারণ ধাতব আচ্ছা। পদার্থে ভাইরাসটি আটকে থাকে, যে ক্রাউন গুলো আছে আটকে থাকে। সেক্ষেত্রে হুম, নর্মাল যে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিসের যে ফেনা, ডিটারজেন্টের যে ফেনা থাকে, ফোম থাকে, এটা কিন্তু আংটির ভাঁজে ভাঁজে গিয়ে আরো ক্ষত তৈরি করে। তো সেক্ষেত্রে আমি বলছি যে এই সময়টিকে আমরা কোনো রকম মেটাল রিং পরবো না, হাতে ঘড়ি, বালা, আচ্ছা। চুড়ি, আমরা কোনো অ্যাক্সেসরিজটাকে অ্যাভয়েড করবো। তাহলে কোভিড-19 থেকেও আমরা সেফ
থাকলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে যে রিটার্ন কন্টাক্ট ডার্মাটাইটিস যে হতে পারে সেটি থেকেও নিজের হাতকে সুরক্ষিত রাখলাম। এটা আপু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন বললেন, কারণ সাধারণত দেখা যায় যে আমরা অনেকেই আছি যে আমরা আংটি বা চুড়ি এটা অনেকে আছে যে সব সময় কিন্তু আমরা পরে থাকি। আর স্পেশালি দেখা যায় যে আমাদের মারা বা যারা আছেন ওনারা তো সাধারণত কিচেনের কাজটা বা কিচেনে একটু বেশি সময় ব্যয় করছেন। তো এই ব্যাপারগুলো হয়তো বা খেয়াল করে হয়ে ওঠা হয় না। তো আমিও জানলাম, আমিও জানাবো সবাইকে। সেটা খুব হেল্পফুল একটা ইনফরমেশন ছিল। আচ্ছা আপু, সো একটু কয়েকটা কমেন্ট পড়ে নেই। সো এখানে একজন আমাকে জানতে চাচ্ছেন, আম, আয়শা সিদ্দিকা আপু, আমার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, মাথা অনেক ঘামায়, তেল চিটচিটে হয়ে যায়, প্লিজ সমাধান চাই। আর টিয়া ইসলামও কমেন্ট করেছেন হেয়ার ফলের জন্য কি করব। আচ্ছা আপু, বেসিক্যালি আজকে আমরা স্কিন এবং হেয়ার রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলবো। সো আপু আমাদের সাথে আছেন, সবকিছুরই আনসার করবেন, একটু ধৈর্য ধরে থাকুন, আমরা একটা একটা করে প্রত্যেকটা পয়েন্টই আমরা কভার করব। তো আপু আমার কাছে এখন নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এখন তো আমরা বাসার বাইরে ওভাবে বের হচ্ছি না, লং টাইমের জন্য আমাদের রোদের নিচে থাকা হচ্ছে না। তো সব সময় আমরা যেটা বলি যে সকালবেলা উঠেই বাইরে বের হওয়ার আগেই সানস্ক্রিন অ্যাপ্লাই ইজ আ মাস্ট। আবার কখনো কখনো আমরা এটাও বলে থাকি যে বাসায় রান্নাঘরে থাকলেও আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। এখন আমরা যারা সাধারণত বাইরেই আমরা বেশি কাজ করে থাকি, তো আমরা যারা এখন বাসায় আছি, আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখন কি আমাদের আগের মতন রেগুলার বেসিসে কি সানস্ক্রিনটা মেনটেন করতে হবে? সানস্ক্রিন নিয়ে অনেক রকম কনফিউশন আছে, অনেক রকম প্রশ্ন আসে যে স্পেশালি আমরা লকডাউন সিচুয়েশনে আমরা কি সানস্ক্রিন ক্যারি করব, ইউজ করব বা অ্যাপ্লাই করব, বা রিঅ্যাপ্লাইয়ের ব্যাপারটি আসে কিনা। আমরা যখন রান্না করব তখন তো আমরা অ্যাপ্লাই করবই। এরপরে আমি একটু কিছু ইনফরমেশন আমার পেশেন্টদের সাথে বা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই যে আল্ট্রাভায়োলেট এ এবং বি থেকে আমাদের ত্বককে কিন্তু রক্ষা করে সানস্ক্রিন বা সানব্লক। এখন আল্ট্রাভায়োলেট বি হচ্ছে শর্ট লেন্থ ওয়েভ লেন্থের, আর আল্ট্রাভায়োলেট এ হচ্ছে একটু লং ওয়েভ লেন্থে। তো আল্ট্রাভায়োলেট বি কিন্তু পর্দা কাচের গ্লাস ভেদ করে আমাদের স্কিনে আসে। আর হুম। মানে সরি সরি আল্ট্রাভায়োলেট বি পর্দা বা কাচের এটা সেখানে এসে এটি হচ্ছে রিফ্লেকশনে চলে যায়, কিন্তু আল্ট্রাভায়োলেট এ যেহেতু একটু লঙ্গার ওয়েভ লেন্থ এটি কিন্তু ভেদ করে আমাদের স্কিনে আসে। আল্ট্রাভায়োলেট বি কি করে, বার্নিং অর্থাৎ ট্যানিং যেটিকে বলি সেটি হয়। আর আল্ট্রাভায়োলেট এ যেটি, সেটি আমাদের স্কিনে এজিং, পিগমেন্টেশন, প্রিম্যাচুর এজিং এই সমস্যাগুলো তৈরি করে। তো সেক্ষেত্রে আমাদের ক্লিয়ার হয়ে গেল এই কনসেপশন যে আমরা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করব। আর আমরা কি ব্যবহার করছি, আমাদের কিন্তু নানা ধরনের এলইডি লাইট থেকে আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করছি এখান থেকে ব্লু লাইট আসছে, এটিও কিন্তু আমাদের হ্যাঁ, স্কিনে ইফেক্ট ফেলছে। তো এটি থেকে প্রোটেক্ট করার জন্য, আর এখন কিন্তু আমরা স্ক্রিনিং টাইম অনেক বাড়িয়ে দিয়েছি, ওয়ার্ক ফ্রম হ্যাঁ, হোম যেহেতু আমরা। সবাই এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, প্লাস ওয়ার্ক ফ্রম হোম ছাড়াও রোজা থাকছে, সেহরির আগ পর্যন্ত আমরা সবাই ল্যাপটপের সামনে বা কোনো না কোনো ডিভাইসের সাথে আমরা সাধারণত টাইম বেশি স্পেন্ড করছি। তো সে কারণে সানস্ক্রিন হচ্ছে মাস্ট অফ ইনগ্রিডিয়েন্ট ইন ডেইলি স্কিন কেয়ার রেজিম। তো সকালে এই জন্য আমি বলি ঘুম থেকে উঠে মুখ ফেস ওয়াশ বা ফোমি কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করে ময়শ্চারাইজার এবং তারপরে সানস্ক্রিন দিয়ে শেল্ড করতে হবে ফেস, নেক এবং আনকাভার পার্ট গুলো, হাত বা পা। আচ্ছা আচ্ছা, এটাও আপু খুবই ইম্পর্ট্যান্ট একটা আনসার ছিল। মানে এটা আমার একটা কোয়েশ্চেন অনেকদিন ধরে জানার ছিল যে আচ্ছা এখন তো বাসায় বসে আছি, ঘরে বসে আছি, সানস্ক্রিন তো ঠিকভাবে ইউজও করছি না, আসলে কি ইউজ করব নাকি করব না। তবে এর সাথে একটা রিলেটেড কোশ্চেন এসেই যায়, ভাইটামিন ডি। ভাইটামিন ডি কিন্তু হ্যাঁ, আমাদের কোভিড-19 এবং আমাদের স্কিন ইমিউনিটি, ওভারঅল আমাদের পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপের জন্য একটা জরুরি হরমোন। এখন ভাইটামিন ডি কি থেকে আসে, 20% আসে খাবার থেকে আর 80% আসে স্কিনে হচ্ছে ত্বকে সিনথেসিস হয়ে থাকে ভাইটামিন ডি। তো অধিকাংশ আচ্ছা। ক্ষেত্রে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, এবং ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু আমাদের হেয়ার ফল, স্কিন ড্যামেজ, মাসেল পেইন, বোনস পেইন, বোনস ভেঙে যাওয়া, ক্ষয়ে যাওয়া। এরপরে কোভিড-19 দেখা গেছে যে একটা রিসেন্ট একটা ডেটায় দেখা গেছে যে ইউরোপ, ইউএসএ, স্পেন, রাশিয়া এইসব কান্ট্রিতে, এইসব দেশে যারা একটু বয়স্ক তাদের ভাইটামিন ডি এর ঘাটতি অনেক বেশি এবং তাদের মর্টালিটি রেটটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি যেটি বলি হ্যাঁ, ভাইটামিন ডির সাথে একটি সম্পর্ক আছে। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে সপ্তাহে 100 মিনিট ভাইটামিন ডি আমি নেব রোদে গিয়ে। সেটি কিভাবে, সেই সময়টিতে আমি শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করব, হাতে বা পায়ে সানস্ক্রিন ব্যবহার করব না। জানালার কাছে পাশে বা বারান্দায় বা ছাদ যদি থাকে, আপনি আপনার হাত বা পা একটু দিয়ে রাখবেন প্রতিদিন 15 মিনিট বা 20 মিনিট করে।
তাহলে কিন্তু হুম, আপনি পর্যাপ্ত যেতটুকু দরকার আপনি ভিটামিন ডি পাচ্ছেন। কারণ এখন কিন্তু আপনি ব্লাড টেস্ট করে জানতে পারছেন না যে কতটুকু ডেফিসিয়েন্সি আছে। এভাবে কিছুটা কাভার হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাবেন। আর স্কিন, আমি যেহেতু সানস্ক্রিন হাতে এবং পায়ে দিচ্ছি না, আমি আল্ট্রাভায়োলেট, আমি ভিটামিন ডি সিনথেসিসের জন্য এক্সপোজার হচ্ছি, এতে একটু স্কিন একটু হালকা ট্যান হতে পারে, সেগুলোর জন্য তো আমাদের ট্রিটমেন্ট আছে। আরেকটি কথা আমি বলতে চাই যে রিসেন্ট একটি স্টাডিতে দেখা গেছে যে ব্রিটিশ একটা জার্নাল ডাটায় দেখা গেছে যে যে মানে সেখানে ক্লাউডলেস একটা দিন, যে প্রচন্ড সানি ডে, সেখানে এক সপ্তাহ ধরে কিছু মানুষকে তারা কাজ করিয়েছে, এক্সপোজার করিয়েছে সূর্যের আলোতে, এবং এক সপ্তাহ পরে দেখা যায় তাদের ভিটামিন ডি লেভেলটা বেশ একটা ভালো পর্যায়ে বেড়ে গিয়েছে। তার মানে সেরকম কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে না সানস্ক্রিন ব্যবহার করে। তারা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করেছিল, তার মানে সানস্ক্রিন ব্যবহার করলে আমার ভিটামিন ডি লেভেল কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, আমি এটি নিতে পারি। তার তবু এটি যেহেতু একটা রিসেন্ট ডাটা, আমরা শুধু হাতে পায়ে সানস্ক্রিন না নিয়ে ফেসে নিয়ে আমরা কিন্তু একটু এক্সপোজার করতে পারি 10 বা 15 মিনিট, 11টা থেকে 2টো পর্যন্ত। হ্যাঁ আপু, এটা ভালো বলেছেন। কারণ আমরা অনেকে কিন্তু টাইমটা নিয়ে কনফিউজড যে কোন সময়ে গেলে বেশি আমরা হার্মফুল রেটার থেকে এফেক্টেড হব না। সো 11টা থেকে আপু টাইমটা আরেকবার একটু মেনশন করে দিলে ভালো হয়। 11টা থেকে 2টো, কারণ 11টা থেকে 4টা পর্যন্ত পিক আওয়ার থাকে আল্ট্রাভায়োলেট বি এবং এর। এরপরে এই সময়টি যেহেতু এখন আমাদের ভিটামিন ডিটা একটা নিড, সে কারণে আমি এই সময়টাতে বলছি। পরবর্তীতে আপনি ভিটামিন ডি লেভেল টেস্ট করে আপনি সাপ্লিমেন্ট নিয়ে খাবারের মাধ্যমে নিয়ে নিলেন, তখন আপনাকে পুরো 11 থেকে 2টোর সময় সূর্যের আলোতে যে এক্সপোজার হতেই হবে এমনটি নাও হতে পারে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপু আমার ছিল যে সাধারণত সানস্ক্রিন কেনার বেলায় আমরা অনেক কনফিউজড থাকি যে কোনটা আমরা চুজ করব বা কোন ইনগ্রেডিয়েন্ট আমরা চুজ করব কি করব না। সো আমি যতদূর জানি আপনি নিজেও আপনার নিজের একটা ব্র্যান্ডের সানস্ক্রিন আপনি লঞ্চ করতে যাচ্ছেন। সো এখানে আপু আমাদেরকে একটু বলে দিলে ভালো হতো যে কি কি ইনগ্রেডিয়েন্ট যেটা একেবারেই থাকা জরুরি সেটা দেখে আমরা সানস্ক্রিন চুজ করব। খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছো, কারণ আমাদের সানস্ক্রিন নিয়ে যেটি ধারণা থাকে যে সানস্ক্রিন ব্যবহার করলে স্কিনটা তেল চিটচিটে হবে, গ্রিজি হবে, কালো হবে, অক্সিডাইজড হয়ে যাবে, মেকআপ ঠিক মতো সেট হবে না, এই ধারণাগুলো কিন্তু থেকেই যায়। আর সানস্ক্রিন ছেলে মেয়ে উভয়েরই ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা আচ্ছা। সানস্ক্রিন কেনার সময় যে বিষয়টি দেখবো যে এটি যেন ব্রড স্পেকট্রাম হয়। ব্রড স্পেকট্রাম কখন? যখন এটি ইউভি এ এবং বি, আমি শুরুতে ইউভি এ এবং বি সম্পর্কে কিছু তথ্য দিয়েছি, এগুলোকে হুম। কভার করবে। এরপরে এটা স্কিনের ধরন অনুযায়ী, যাদের স্কিনটা একটু অয়েলি তারা হচ্ছে ওয়াটার বেসড বা জেল বেসড কোনো সানস্ক্রিন ব্যবহার করবে, যেগুলো লোশন বা জেল বা ইমালশন ফর্মুলাতে পাওয়া যায়। আর যাদের স্কিনটা হুম। অনেক ড্রাই তারা অয়েল বেসড কোনো সানস্ক্রিন ব্যবহার করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এসপিএফ কতটুকু থাকতে হবে। আমাদের দেশের যে তাপমাত্রা, আমাদের দেশের যে আমরা এক্সপোজার, সে অনুযায়ী আমরা 30 to 50 বলি। কারণ এসপিএফ 30 হচ্ছে 97% আল্ট্রাভায়োলেট বি কে প্রোটেক্ট করে, আর এসপিএফ যেটি হচ্ছে 50 এটি কিন্তু 98% আল্ট্রাভায়োলেট কে আচ্ছা। প্রোটেক্ট করে। So আপু তো এই এসপিএফ এর মানে সাথে 30 to 50-র দিতে মাধ্যমে হবে। এসপিএফ এর সাথে এসপিএফ ফ্যাক্টরটি দেখতে হবে। এরপরে দেখতে হবে যে সানস্ক্রিনটি, অনেকেই যেটি বলেছে প্রথমে প্রশ্ন, মানে যে সমস্যাগুলো আসে যে স্কিনটা তেল চিটচিটে, গ্রিজি, ডার্ক হয়ে হুম। যায়, অক্সিডাইজড হয়ে যায়, সেজন্য সানস্ক্রিন একটু ম্যাটিফাইং ফিনিশিং আর কুইকলি অ্যাবজর্বড হলে ভালো হয়। আর এর জন্য হাইড্রেটিং, ময়শ্চারাইজিং ও নারিশিং ইফেক্ট থাকে। আর সানস্ক্রিনের সাথে যদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন বি, নায়াসিনামাইড, ভিটামিন সি, ভিটামিন ই, এই ফ্যাক্টরগুলো থাকে, তাহলে কিন্তু যে অক্সিডেটিভ রে বা আমাদের যে অক্সিডাইজড হয়ে যায়, হুম। মানে হুম। আমাদের ফ্রি রেডিকাল যেগুলো আমাদের ত্বককে ক্ষতি করছে, এগুলো কিন্তু অত তাড়াতাড়ি সেলগুলোকে ড্যামেজ করবে না, মানে ডিলে হবে অথবা অ্যাবলিশ করে ফেলে। আর আচ্ছা। টাইটানিয়াম টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এই ফ্যাক্টর গুলো আমাদের জন্য একদম স্কিন ফ্রেন্ডলি। অনেক সময় আমরা বলা হয় যে কিডস ফ্রেন্ডলি সানস্ক্রিন, শিশুদের জন্য সানস্ক্রিন ব্যবহার করব কিনা। শিশুদের জন্য যদি সানস্ক্রিন ব্যবহার করি, এই ফ্যাক্টর গুলো মানে টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এটা অনেক স্কিন ফ্রেন্ডলি। আর অ্যাডাল্ট যারা, আচ্ছা। তাদের এর সাথে যদি একটু অ্যাভোবেনজন থাকে, অ্যাভোবেনজনের সাথে মেক্সোরেল থাকে, তাহলে সেই সানস্ক্রিনটা কিন্তু ইজিলি ব্লেন্ডেবল হবে। আচ্ছা, এটা আপু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বললেন। সো বেসিক্যালি আপু আমরা তাহলে সানস্ক্রিনের কোয়েশ্চেনটা, সানস্ক্রিন সম্পর্কে আমরা অনেক কোয়েরিজ পেয়ে থাকি যে কতটুকু ইউজ করব বা এই ধরনেরও একটা কোয়েশ্চেন আমাদের থাকে। সো এটা যদি আপু একটু ক্লিয়ার করে বলতেন যে সাধারণত ফেসে আমরা কি পরিমাণে সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি ইউজ করব।
আমরা ইউজুয়ালি বলি যে একটা ফেসের এক একজনের ফেসের যেটাকে আমরা সাইজ বা রেশিও এক একজনের কিন্তু এক এক রকম। দেখবো যে চাইনিজদের একরকম, আমাদের একরকম, থাই ফেস একরকম, যারা আফ্রিকান তাদের ফেসের সাইজ এক এক রকম। তো এটা ডিপেন্ড করে। আমরা সাধারণত 1/4 টিস্পুন বলে থাকি যে ফেস, নেক এবং কান এই এরিয়াকে কভার করার জন্য। তো আমি সাধারণত আমার অডিয়েন্সকে বলবো যে এতটুকু সানস্ক্রিন এনাফ, জাস্ট এভাবে আচ্ছা নিয়ে ফেস, নেক, ইয়ার, আর তারপরে যদি হাত তাহলে এতটুকু, এবং দু হাত হলে এতটুকু। আচ্ছা। তবে এক একটা সানস্ক্রিনের কনসিস্টেন্সি এক এক রকম থাকে, কোনোটি লিকুইড ফর্মে থাকে, কোনোটি এমালশন ফর্মে থাকে, কোনোটি ক্রিম ফর্মুলাতে থাকে। তো একটু একটু তো মানে পোর্শন যেটিকে আমরা বলছি যে পরিমাণ, সেটা কিন্তু ভ্যারি করে সানস্ক্রিন টু সানস্ক্রিন। আচ্ছা আপু, সো এখানে কি আপু এটা একটু ক্লিয়ার করে বলা যায় যে যদি কনসিস্টেন্সিটা ঠিক হয় তাহলে কি আমরা একটু বেশি পরিমাণে নেব নাকি একটু কম পরিমাণে নেব? ঠিক হলে একটু কম পরিমাণে। আর আমরা প্রথম দিন যখন অ্যাপ্লাই করে আমি নিজেই বুঝতে পারবো যে ফেস নেকে এতটুকু নিচ্ছি নাকি আরেকটু কম নিলে ভালো হবে। এটা ডিপেন্ড করবে সানস্ক্রিনটা কেনার পর এবং ব্যবহার করার পরে। তবে কনসিস্টেন্সি ঠিক হলে একটু কম নিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু। আরেকটা যেটা আমরা প্রায় শুনে থাকি যে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে কিছু সময় পরে আমাদেরকে সেটা স্পেশালি পানি দিয়ে ধুয়ে ফেললে অথবা অনেক বেশি সোয়েটিং হলে এটাকে রিঅ্যাপ্লাই করার কথা বলা হয়। সো এই ব্যাপারে আপু আপনি কি বলবেন? সানস্ক্রিন যতই আমরা বলি না কেন ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ, হ্যাঁ ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ একটা ম্যাটিফাইং ফিনিশিং এনে দেয়, মেকআপটা অক্সিডাইজড হয় না, মেকআপ গলে যায় না, সেট হয়। কিন্তু আমরা রিঅ্যাপ্লাই এর ব্যাপারে স্ট্রিক্ট থাকবো যে 2 ঘন্টা পর পর অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে, কারণ ইফেক্টিভিটি কিন্তু 2 ঘন্টা থাকে। তো 2 ঘন্টা পরে যদি আমি অনেক মেকআপ করে থাকি, তখন আমি এর উপরে আমি আমার মানে অডিয়েন্সদেরকে বলবো যে স্পঞ্জের মধ্যে সানস্ক্রিনটি নিয়ে ট্যাপ করবে যদি অনেক হেভি মেকআপ করা থাকে। আর মেকআপ করা না থাকলে এমনি অ্যাপ্লাই করবে। আর যদি পানি দিয়ে মুখ ধোয়, মুখ ধোয়ার পরে আবার রিঅ্যাপ্লাই করবে, সুইমিং এর আগে, সুইমিং এর পরে, এবং রোদে গেলে, জি। রান্নার সময় যতবার সে রান্না করতে যাবে একবার করে সে টাচ আপ নেবে সানস্ক্রিনের। তাহলে আমাদের যে মেলানিন তৈরি করে, যে পিগমেন্ট তৈরি করে যে সেলটি মেলানোসাইট, এটি হেলদি থাকবে, বেশি বেশি পিগমেন্টেশন তৈরি করবে না। এটি একটি আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে আপু, সো আমাদের তো সানস্ক্রিন নিয়ে অনেক কথা হলো। এবার আমরা একটু ডিফারেন্ট একটা টপিকে চলে যাই, এবং সব থেকে কমন একটা টপিক, কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে আপু অ্যাকনে। সো অ্যাকনে নিয়ে আপু আমরা অনেক কোয়েশ্চেন পেয়ে থাকি, বিভিন্ন রকমের অ্যাকনে সম্পর্কে আমরা কোয়েশ্চেন পাই। সো অ্যাকনে আপু কি কি ধরনের হতে পারে এই সম্পর্কে যদি একটু বলেন, প্লাস অ্যাকনে স্কার বা দাগ দূর করার ব্যাপারে যদি কিছু বলেন একটু। অ্যাকনি হচ্ছে আমাদের খুব পরিচিত এবং প্রচলিত একটি ত্বকের সমস্যা। আমাদের হুম। স্কিনে যদি কোনো র্যাশ হয়, যদি কোনো একজিমা হয়, অন্য কিছু হয়, সেটিকে অনেক সময় বলা হয় কি যে আমাদের পিম্পলস হয়েছে, আমরা অ্যাকনি হয়েছে। তো অ্যাকনি একটি ত্বকের রোগ, আর এটিকে আমরা সাধারণত বাংলায় ব্রণ বলে থাকি। আমাদের ত্বকের লেয়ারে লেয়ার থাকে, এবং ডিপ লেয়ারে সিবাসিয়াস গ্ল্যান্ড নামে এক ধরনের গ্ল্যান্ড থাকে, যা সেবাম তৈরি করে। এই সেবাম কিন্তু আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজার ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোনো কারণে আচ্ছা। যদি এই সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, হয়তো বা গঠনগত ত্রুটি হতে পারে, বা সিবাসিয়াস গ্ল্যান্ডের যে মুখে যে ডাকটি আছে এটি ব্লক হয়ে যেতে পারে, তখন বেশি বেশি সেবাম তৈরি করে। আর বেশি বেশি সেবাম তৈরি করলেই আমাদের ব্রণ নামক এই অনাকাঙ্ক্ষিত অ্যাকনে দেখা দেয়। আর এগুলো কিছু ফ্যাক্টর কাজ আচ্ছা। করে। জেনেটিক ভাবে কারো কারো ফ্যামিলিতেই দেখা যায় স্কিন খুব অয়েলি, ফ্যামিলির অন্য কারো অ্যাকনে হচ্ছে, তার অ্যাকনে হতে পারে। এরপরে হরমোনাল ইস্যু, হরমোনাল ফ্যাক্টর, অ্যান্ড্রোজেন হরমোন যেটাকে আমরা বলে থাকি, সাধারণত হুম হুম। পিউবার্টিতে, শৈশব থেকে যখন কৈশোরে যে এই হরমোনের আধিক্য দেখা দেয়, এ সময় কিন্তু অ্যাকনিটা খুব বেশি দেখা দেয়। এবং 85% পিউবার্টিতে, 85% মানে কিশোর কিশোরা এই অ্যাকনি প্রবলেমটির সাথে পরিচিত হন, কারো কোনো না কোনো ভাবে দেখা দেয়। এরপরেও আছে কিছু কিছু মেডিকেশন অনেকদিন ধরে যদি আমরা নিই, যেমন সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড। আর কিছু ফ্যাক্টর আছে যেমন স্ট্রেস, আমরা হচ্ছে অনেকে স্ট্রেসে থাকি, হচ্ছে ঘুম, একটা স্লিপ সাইকেল আমরা ঠিক মতো না ঘুমালে, আর স্কিন কেয়ারে যে আমরা উদাসীন থাকি অথবা অবসেস থাকি। স্কিন কেয়ার উদাসীন বলতে বলছি যে আমরা যে ক্লিনিং ঠিক মতো স্কিনটাকে ক্লিন করছি না। আর অবসেসড হচ্ছে যে নানা রকম প্রোডাক্ট ইউজ করছে যেগুলো স্কিনের জন্য একেবারে ফ্রেন্ডলি না, যেগুলো গ্রিজি, কমেটোজেনিক, যেগুলো ব্রনকে আরো বাড়িয়ে দেয়। এই ফ্যাক্টর গুলো আছে। কিছু কিছু খাবার আছে যেমন হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার যেগুলোকে বলি, সেগুলো হচ্ছে অ্যাকনিকে বাড়িয়ে দেয়। তো অ্যাকনি সাধারণত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পিম্পলস, সিস্টিক অ্যাকনি নানা ধরনের গ্রেড করা হয়। তো অ্যাকনির হুম। সমস্যার সমাধানের জন্য এখন যেহেতু আমরা লকডাউনে আছি, আমি আমার অডিয়েন্সকে 7টি টিপস বলবো যে অ্যাকনিতে কিভাবে আচ্ছা। নিজেকে এর সময় নিজেকে ব্রণ মুক্ত রাখা যায়। তো রুলস নাম্বার 1 হচ্ছে ক্লিন। আমাদের স্কিনকে ক্লিন রাখতে হবে। এখন যে কোনো একটা সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করা যাবে না।
গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত কোনো ফোমিং ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে, ফেসকে ক্লিন করতে হবে। আর বডিতে যদি একনে থাকে বা বডিও যদি খুব অয়েলি হয় তখন আমরা সোপটা ইউজ করতে পারি। সোপ কিন্তু মুখের জন্য না, পুরো বডির জন্য। আর ক্লিনিং ব্যাপারটি যেহেতু আসছে, এর সাথে আমাদের মোবাইলের স্ক্রিনটাকে ক্লিন রাখতে হবে, কারণ আমরা মোবাইলে এভাবে নিয়ে কথা বলি, সেখানে একনে হয়। হ্যাঁ, হিজাব পরছি, তারাটা খুব হিজাবটাকে ক্লিন রাখতে হবে। হিজাব পরছি, হ্যাঁ। হিজাবটাকে ক্লিন রাখতে হবে। আমরা ঘুমোচ্ছি, পিলো কেসটাকে ক্লিন রাখতে হবে। আর সপ্তাহে একদিন করে আমরা এক্সফোলিয়েটর করব, কোনো মাইক্রোবিট যুক্ত জেল বেসড এক্সফোলিয়েটর দিয়ে আমরা এক্সফোলিয়েট করব, এটা হচ্ছে ডিপ ক্লিনসিং। এখন হচ্ছে রুলস নাম্বার 2। সেকেন্ড আসছে যে হচ্ছে কেয়ার। কেয়ার মানে হচ্ছে স্কিনটাকে আমরা কেয়ার করব কিভাবে, ময়শ্চারাইজেশন এর মাধ্যমে। এখন অ্যাকনি প্রন স্কিন মানে তো তৈলাক্ত বা ডিহাইড্রেটেড স্কিন, তাহলে আমি কেন ময়শ্চারাইজার ব্যবহার করব সবসময়? কিন্তু ফারিদা, তুমি নিশ্চয়ই এই ধরনের মানে প্রশ্ন তোমাকে করে অডিয়েন্সরা। আমার তো অয়েলি স্কিন, আমার অনেক পিম্পলস হয়, ময়শ্চারাইজার তো আমার জন্য না। এইটি একদম মানে একেবারে ভুল ধারণা। ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, তবে সেটি হতে হবে ওয়াটার বেসড এবং সেবাম রেগুলেটর। এটি হচ্ছে ময়শ্চারাইজার। এরপরে আসছে হচ্ছে থার্ড স্টেপে আসছে হচ্ছে প্রোটেকশন। আমি অনেকক্ষণ সানস্ক্রিন নিয়ে বলেছি, এখানে আমরা সানস্ক্রিন ব্যবহার করব যে আমাদের অ্যাকনে হওয়া থেকে রক্ষা করবে, কারণ আল্ট্রাভায়োলেট রে কিন্তু একটা ট্রিগারিং ফ্যাক্টর ফর অ্যাকনে প্রন স্কিন। তো সেখানে আমরা হচ্ছে জেল বেসড সেবাম রেগুলেটর নন কমেডিজেনিক কোনো সানস্ক্রিন ব্যবহার করব। স্টেপ 4-এ আসছে হচ্ছে ফুড টু ইট, ফুড নট টু ইট, ফুড টু অ্যাভয়েড। এখন কি খাবারগুলো খাবো? যে খাবারগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেমন সবুজ শাকসবজি, করলা, পালং শাক, পুঁই শাক, প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। ভাইটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, কমলা লেবু, নানা ধরনের শসা, অনেক ধরনের ভাইটামিন সি, সিট্রাস, আমলকি, পেয়ারা, এগুলোতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি। লোকাল এবং দেশি ফুড ভাইটামিন সি যুক্ত খাবার খাবো। আর কোন খাবারগুলো খাবো না? ফুড টু অ্যাভয়েড হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, যেমন রিফাইন্ড কার্ব, রিফাইন্ড সুগার, ময়দা, পাস্তা, সাদা আটার রুটি, সাদা ভাত, এগুলো আমরা খাবো না। এর পরিবর্তে আমরা লাল আটার রুটি, লাল চাল, কিনোয়া, তোকমা, এই ধরনের খাবারগুলো খাবো। এখন আমাদের 5 নম্বর স্টেপে আসছে যে আমরা অ্যাকনে ট্রিটমেন্ট এবং যেটা আমরা গ্রেডিং এর মাধ্যমে করে থাকি। অল্প কিছু অ্যাকনে দেখা গেলে সাধারণত আমরা কোনো নায়াসিনামাইড, ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন যুক্ত লোশন ব্যবহার করতে বা ক্রিম ব্যবহার করতে বলি, পার্টিকুলারলি অ্যাকনের উপরে, বা বেনজয়েল পারঅক্সাইড। আর যদি অ্যাকনে খুব সিভিয়ার হয়ে যায় তখন আমরা ওরাল মেডিকেশন দেই, ওরাল অ্যান্টিবায়োটিক দেই, অনেক সময় আমরা ওরাল রেটিনলও দেই, যেটাকে আমরা আইসোটেটিনয়েড বলে থাকি, তবে এটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। এরপরে 6 নম্বর স্টেপে আসবে হচ্ছে অ্যাকনি ডিটক্স প্রোগ্রাম। একেবারে নতুন একটি, শুনতে নতুন লাগছে, অ্যাকনি ডিটক্স। অ্যাকনি হ্যাঁ ডিটক্সে আপু। কি থাকছে? যে আমাদের স্ট্রেসকে কমাতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ঘুমোতে হবে ঠিক মতো, কারণ ঘুমোলে মেলাটোনিন হরমোন সিক্রেশন হবে, যেটা আমাদের অ্যাকনিটাকে কমিয়ে আনবে। এরপরে হচ্ছে ডিটক্স প্রোগ্রামে থাকছে আমরা প্রচুর পরিমাণে ডিটক্স ড্রিঙ্ক বা ইনফিউশন ওয়াটার খাবো, পান করব। সেখানে কি থাকছে? আমাদের কিচেনে যে হার্ব, কিচেনে যে ফলগুলো থাকে, সেগুলো স্লাইস স্লাইস করে পানিতে রেখে আমরা খাবো, যেমন আদা, যেখানে আছে প্রচুর পরিমাণে সালফার এবং সেলেনিয়াম, পুদিনা পাতা, যেখানে আছে ক্লোরোফিল, ভাইটামিন সি, নানা রকম রঙিন ফল যেমন ওয়াটারমেলন, তরমুজ বা হচ্ছে ডালিম, এগুলো আমরা পানিতে ভিজিয়ে সেই পানিটাকে খেতে পারি। অ্যাকনি ডিটক্স প্রোগ্রামে সব থেকে আসছে কিছু সাপ্লিমেন্ট, যেগুলো আমাদের ফ্রি রেডিক্যালকে প্রিভেন্ট করে, সাথে আমাদের অ্যাকনির ইনফ্লামেশন যে প্রদাহ, ওটিকে কমিয়ে দেয়। এগুলোর মধ্যে হচ্ছে জিঙ্ক, সেলেনিয়াম, ভাইটামিন বি কমপ্লেক্স এবং ভাইটামিন ডি। আর সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট বাট নট দ্য লাস্ট হচ্ছে আমি যে প্রোডাক্ট গুলো কিনবো সেগুলোকে ভালোভাবে চেক করা, এগুলো শেলফ টাইম, এগুলো ইনগ্রিডিয়েন্ট গুলো দেখা, এবং এগুলো পিএইচ ব্যালেন্স ঠিক আছে কিনা এবং অ্যালার্জেন ফ্রি কিনা। এটি হচ্ছে 7টি ফর্মুলা। আচ্ছা আপু, খুবই সুন্দর বললেন আপু। কারণ আমার মনে হয় না আমাদের যাদের অনেক বেশি অ্যাকনে বা পিম্পলস এর প্রবলেম আছে, আমরা খুব ছোট পরিসরে ব্যাপারটাকে চিন্তা করি যে অ্যাকনে এটা তো খুব নর্মাল একটা প্রবলেম, এটা করলাম না, বা একটু ফেসটাকে ক্লিনজ রাখলাম, জাস্ট ফেস ওয়াশ ইউজ করলাম, কিন্তু মোবাইল ক্লিন রাখলাম না, পিলো ক্লিন রাখলাম না, কিন্তু কেন আমার বারবার অ্যাকনে হচ্ছে। সো খুবই সুন্দরভাবে আপু প্রত্যেকটা স্টেপ বললেন। তবে আমার একটা কোয়েশ্চেন আপু, সাপ্লিমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই বয়স ভেদে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা নেওয়া উচিত নাকি? হ্যাঁ, সাপ্লিমেন্ট অবশ্যই বয়স ভেদে ডক্টরের পরামর্শ অনুযায়ী। অনেক সময় আমরা কিছু টেস্ট করেও দেই যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আছে কিনা, জিঙ্ক, যে দীর্ঘদিন ধরে হুম। জিঙ্ক খাচ্ছে বা জিঙ্ক যুক্ত কোনো শ্যাম্পু বা প্রোডাক্ট ব্যবহার করছে, এতে কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে জিঙ্কের আধিক্য দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে আমি আচ্ছা। বলছি যে আমাদের অ্যাডভান্স ট্রিটমেন্টের একটা প্রোটোকল, কিন্তু সবসময় যে আমরা দিচ্ছি তা না। আর অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর, স্কিন এক্সপার্ট, উনি ত্বকের ধরন বুঝে তাকে সাপ্লিমেন্ট গুলো দেবে, কারণ ওভারডোজ বা হাইপার ভিটামিনোসিস যেন না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আপু।
সো আপু আমরা অ্যাকনে নিয়ে অনেক কিছু জানলাম, কারণ অ্যাকনে রিলেটেড অনেক কোয়েশ্চেন আমাদের কাছে এসে থাকে। আর আরেকটা প্রশ্ন আপু ছিল, অ্যাকনে হওয়ার পর যখন দেখা যায় যে একটা দাগ বসে যায়, বা অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা গর্ত বা ক্ষত হয়ে যায়, তো এটা কি আপু কমিয়ে আনার বা এটা কি কিওর করার কোনো উপায় আছে কিনা? হ্যালো। হ্যাঁ, তুমি একটু রিপিট করবে? একটু আমার মনে ডিসকানেক্ট হ্যাঁ হ্যাঁ হয়ে গিয়েছিল। অবশ্যই। একটু রিপিট না করো না, প্রশ্নটা। আচ্ছা আপু, আমার কোয়েশ্চেন ছিল যে অ্যাকনে হয়ে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে একটা দাগ পড়ে যায়, যেটা সহজে যেতে চায় না। আবার অনেক সময় অনেকের দেখা যায় যে অ্যাকনে হওয়ার পর ক্ষত হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে। সো এগুলোর কি আপু কোনো সলিউশন আছে? অ্যাকনের যেটি দাগ বা ক্ষত আমরা বলি, বা যেটাকে আমরা গর্ত বলে থাকি, সাধারণত সিস্টিক অ্যাকনি বা যদি নোডুল আকার অ্যাকনি হয়, এটি যাওয়ার পরে গর্ত হতে পারে। অনেকে আমরা ব্রণটাকে খুঁটিয়ে বের করতে চেষ্টা করি, সে কারণেও হুম। ক্ষত হতে পারে। কারো খুব অ্যালার্জি থাকলে সেখানেও আহ, দাগ হতে পারে। বা ব্রণের একটু হালকা দাগ হয়েছে, বা ব্রণের যে প্রোডাক্টটি আমরা ব্যবহার করছি ব্রণ উপশমের জন্য, সেই প্রোডাক্টটি খুব বেশি পরিমাণে ব্যবহার করছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার জন্য। আর কিছু মিথ তো আছে যে রসুন, টুথপেস্ট এগুলো বুঝি হুম, ব্যবহার করলে ব্রণ তাড়াতাড়ি সেরে যাবে, এই মিথ গুলো অ্যাপ্লাই করে। অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপ্লাই করে, তো এগুলোতে দাগ দেখা যেতে পারে। তো আমি সবসময় বলি যে অ্যাভয়েড পিক পোক অ্যান্ড টাচ। যত তুমি কম টাচ করবে, যত কম মানে না খুঁটবে, তোমার ব্রণ কিন্তু অটোমেটিক হিল হয়ে যাবে। তোমার ডক্টরের প্রেসক্রাইব যে মেডিকেশন আছে সেগুলো ঠিক মতো অ্যাপ্লাই করবে, খুব বেশি না, খুব থিক লেয়ারে, খুব থিন লেয়ারে না, যতটুকু দরকার সেভাবে। আর মেডিকেশনটাকে প্রপারলি একটা সময় নিয়ে ব্যবহার করতে হবে, কারণ অ্যাকনি কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ। দেখা যায় যে 3 মাস, 6 মাস, 1 বছর ধরে অনেক অ্যাকনি ট্রিটমেন্ট আমি করেছি। তো 1 মাস 2 মাসের পরে পেশেন্টরা না ইমপেশেন্স হয়ে যায়, তারা ধৈর্য হারা হয়ে যায়, তারা দেখা যায় ঠিক মতো মেডিসিন অ্যাপ্লাই করছে না, এই কারণে দাগ হতে পারে। তো এক্ষেত্রে যখন দাগ হয়ে যায়, আমি কোনো স্কিন লাইটেনিং ক্রিম ব্যবহার করতে বলি, আরবিউটিন, কজিক অ্যাসিড, 2% কজিক অ্যাসিড বা লিকোরাইজ আচ্ছা। সমৃদ্ধ কোনো ক্রিম আমরা সেই দাগের উপর অ্যাপ্লাই করতে বলি। কোনো রং ফর্সাকারী ক্রিম না, রং ফর্সাকারী ক্রিম না। আর এটা খুব এরপরে যদি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা নিয়ে আপু আসবো আপনার সাথে। সরি আপু ইন্টারাপ্ট করার জন্য। না, একেবারেই ঠিক আছে। এরপরে যে গর্ত যেটাকে আমরা বলি, এটাকে আমরা আইস পিক বা রোলিং স্কার বলে থাকি। এগুলোকে ফিল আপ করার জন্য আমরা অনেক সময় CO2 ফ্র্যাকশনাল লেজার করে থাকি, PRP করে থাকি। এগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট। আমরা ফ্যাট ফিলার করে থাকি। এবং আমরা যেহেতু সাধারণত পোর গুলো কিন্তু একটু ভিজিবল হয়ে যায়, যে ইনভিজিবল যে পোর গুলো থাকে একনে হয়ে গেলে কিন্তু পোর গুলো অনেক ভিজিবল হয়ে যায়, আমরা পোর টাইটেনিং কিছু সেরাম ব্যবহার করতে বলি, যেগুলোতে গ্লাইকোলিক অ্যাসিড, গ্রিন টি বা টি ট্রি অয়েল এই সমৃদ্ধ কিছু সেরাম অ্যাপ্লাই করতে বলি। এখন যেহেতু আচ্ছা। আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট নিতে পারছি না, আমি সেরাম এবং ফেস ক্লিনজার এগুলো, এবং ব্রণের যে ট্রিটমেন্ট ডক্টর তাকে দিয়েছে সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্টটিকে ফলো করতে হবে যতদিন ডক্টর বলেছে। হ্যাঁ আপু, এটাই আমরা দেখা যায় যে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে একটু আধটু করে কয়েকদিন একটা কিছু ফলো করে একদম ইমপেশেন্ট হয়ে মনে করা শুরু করি যে ট্রিটমেন্ট হয়তো বা কাজ করছে না। সো সেটা একেবারেই করা যাবে না। আমাদের জানতে হবে যে অ্যাকনে কিন্তু খুব শর্ট টার্মে চলে যাওয়ার মতন কোনো প্রবলেম না। সো প্রপারলি ডাক্তারের সাজেশন অনুযায়ী এবং প্রপার রুটিন গুলো ফলো করলে এটাকে আস্তে আস্তে সারিয়ে ফেলা সম্ভব। আচ্ছা আপু, সো নেক্সট আমি একটু চুলের দিকে চলে যাই। অনেকক্ষণ তো স্কিন রিলেটেড বিভিন্ন কথাবার্তা বললাম, এবার একটু চুলের দিকে চলে যাই। সো খুব বেসিক আপু, হেয়ার ফল নিয়ে যদি কিছু বলার থাকে। সবার একটা কমন কোয়েশ্চেন, আমার হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল হচ্ছে। আর এই লকডাউনে কিন্তু আমার কাছে বেশি ফোন আসছে যে হেয়ার ফল নিয়ে। আমি আচ্ছা। হেয়ার ফলের আগে আমি কিছু হেয়ার কেয়ার নিয়ে বলতে চাই। যে অনেকে চুল ভাবে কি লম্বা করতে চায়, আমার চুল বাড়ছে না কেন, লম্বা হচ্ছে না কেন, চুল রেখে দিচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, চুল কিন্তু 2 মাসে 2 ইঞ্চি করে বাড়ে, পুরো বছরে 6 ইঞ্চি বাড়ে, কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি বা একটু কম হয়। সে কারণে আমি সবসময় বলি যে 2 মাস পর পর চুলটাকে ট্রিম করতে, মানে চুলের আগাটা একটু ছেটে ফেলতে। তাহলে কিন্তু স্প্লিট এন্ড বা চুলের আগা ফাটা হচ্ছে না, চুলও স্বাস্থ্যোজ্জ্বল থাকছে। এটি একটি কুইক ফিক্স ফর্মুলা। এরপর আমি বলছি যে হেয়ার ফল নিয়ে আমাদের মানে আমাদের কিন্তু দুজন দর্শক প্রশ্ন করেছেন তাদের হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলের কারণগুলো যদি আমি দেখি, আমাদের সাধারণত যে বংশগত কারণে কিছু হেয়ার ফল হয়, যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা প্যাটার্ন হেয়ার লস বলে থাকি। ছেলেদের ক্ষেত্রে আচ্ছা। সামনের হেয়ার লাইনটা পিছনের দিকে যেতে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে মাঝখানে সিথিটা বড় হতে থাকে। মানে পেশেন্ট এসে আমাকে বলে যে চামচের মতো দেখা যাচ্ছে সিথিটাকে, এটাকে প্যাটার্ন হেয়ার লস বলা হয়। এরপরে আছে যে নিউট্রিশনাল মানে ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি, আয়রন, আয়োডিন, থাইরয়েডের
কিছু থাইরয়েড হরমোনের আধিক্য বা কমের জন্য দেখা দেয়, ডায়াবেটিস কিছু রোগের জন্য দেখা দেয়, কিছু ইনফেকশাস ডিজিজে ভুগলে যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া এই ধরনের জ্বরের পরেও হেয়ার ফল দেখা দেয়। আর ইদানিং যেটি আমাদেরকে কন্ট্রোল করছে আমাদের লাইফস্টাইল একটি পার্ট হচ্ছে আমাদের খাবার দাবার, যেখান থেকে আমরা পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছি না সেটি তো একটি ফ্যাক্টর। এরপরেও আমাদের স্ট্রেস, আমরা যে ঘুমোচ্ছি না ঠিক মতো, আমরা প্রচন্ড হেয়ার কেয়ার করতে গিয়ে হেয়ার অ্যাবিউজ করছি, নানা রকম কেমিক্যাল ট্রিট করছি, হিটিং টুলস ব্যবহার করছি। তো এগুলো যখন করছি তারপরে কিন্তু কিছু নিয়ম আছে যে কেমিক্যাল ট্রিটেড হেয়ারের জন্য কিছু পার্টিকুলার শ্যাম্পু পাওয়া যায়, কিভাবে চুলটাকে শুকোতে হবে, কিভাবে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে, কন্ডিশনার ব্যবহার করতে হবে, এগুলো করছে না। তো এর ফলে কিন্তু হেয়ার ফল খুব বেশি বেড়ে যাচ্ছে। আমি বলছি ফ্যাশন করবে না যে তা না, করো, কিন্তু তার ফলে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলো, মানে স্পেশাল কিছু সল্ট সালফেট বা ফ্যাথালাইট প্যারাবেন ফ্রি কিছু শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু, স্ক্যাল্পের জন্য মাইল্ড শ্যাম্পু সবসময় স্ক্যাল্প ফ্রেন্ডলি হয়। এরপরে হচ্ছে কন্ডিশনার যদি আমি কিনতে নাও পারি, আমরা কোকোনাট মিল্ক একটা ভালো কন্ডিশনার, আর তেল, নানা রকম এসেনশিয়াল এবং ক্যারিয়ার অয়েল আছে, সেগুলো আমরা মিক্স করে ব্যবহার করতে পারি। ক্যারিয়ার গুলো ডিরেক্ট মাসাজ করতে পারি, যেমন কোকোনাট অয়েল, এর সাথে আমরা আচ্ছা। আর্গান অয়েল বা আমরা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারি। অলিভ অয়েল আমরা ডিরেক্ট ম্যাসাজ করতে পারি। আর হেয়ার কেয়ার রুটিনে চুল কমিং কিন্তু একটা বড় ফ্যাক্টর। এতে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, চুলের যে Proof জট হয়। আছে এটা ছেড়ে যায়, যদি কোনো ড্যান্ড্রাফ থাকে সেগুলো ক্যারাটোলাইটিক ইফেক্টের মাধ্যমে ঝরে ঝরে পড়ে পড়ে। যায়। তবে চিরুনির ক্ষেত্রে আমি সবসময় ডিট্যাংলিং এবং অ্যান্টিস্ট্যাটিক কম ব্যবহার করতে বলি। এগুলো আমাদের দেশে এখন আছে, এটা একটা হচ্ছে গুড নিউজ, যে আগে কিন্তু এগুলো পাওয়া যেত না, এখন কিন্তু আমরা প্রোভাইড করতে পারছি। আর অনেক সময় আপু। অ্যান্টিস্ট্যাটিক কম যদি এখন না থাকে, আমরা একটু পানি স্প্রে করে বা একটু পানিতে চুবিয়ে নিয়ে ওই চিরুনিটা দিয়ে আমরা চুল আঁচড়াতে পারি। শ্যাম্পুর কথা হলো, হেয়ার কমিং হলো, আর চুল মোছার জন্য মাইক্রোফাইবার যুক্ত সফট টাওয়েল ব্যবহার করতে হবে, কোনো হার্শ টাওয়েল ব্যবহার করা যাবে না। এয়ার ড্রাই চুল ধোয়ার পরে আমরা ফ্যানের বাতাসে শুকানো ভালো। আর চুল শুকানোর পরে একটু পরে আবার হেয়ার কমিং, অবশ্যই অ্যান্টিস্ট্যাটিক কমিং। খাবার দাবার একটু ভাইটামিন ডি আয়রন যুক্ত খাবার খেতে হবে। হেয়ার ফ্রেন্ডলি কিছু ফুড আছে, যেমন ডিম, এখানে প্রচুর পরিমাণে কোলিন থাকে। হেয়ার ফ্রেন্ডলি ফুডের মধ্যে মাশরুম আছে, অ্যাভোকাডো আছে, এগুলো বাইরের খাবার। আমাদের দেশের মধ্যে গাজর আছে। তো নানা ধরনের হেয়ার ফ্রেন্ডলি নানা রকম বাদাম আছে, সিডস আছে, এগুলো আমরা খেতে পারি। এগুলো হচ্ছে চুলের জন্য ভালো। আর কোকোনাট, 10 গ্রাম করে কোকোনাট যদি আমরা সপ্তাহে 3 দিন খাই, এটাও কিন্তু আমাদের অনেকখানি গুড হেলদি ফ্যাটের ঘাটতি কাভার করবে। আচ্ছা, ঠিক আছে আপু। আর এটার পাশাপাশি অনেকের যেটা হয় যে বয়সের আগে অনেকে মনে করে যে খুব তাড়াতাড়ি গ্রে হেয়ার দেখা দিচ্ছে। সো এটা আপু কেন হয়ে থাকে? সাধারণত আমাদের দেশের যে বলি যে আমাদের যে টেক্সচার এবং মেলানিন, গ্রে হেয়ারটা কেন হয়, আমাদের চুলে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যা চুলের কালার ডিটেক্ট করে। এই মেলানিন যদি বন্ধ, মানে প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই গ্রে হেয়ার দেখা দেয়। তো কেন হয়, সাধারণত একটা বয়সের সাথে সাথে এটা হতে থাকে, এজিং প্রসেস। এরপর জেনেটিক ফ্যাক্টর আছে, কারো কারো ফ্যামিলিতে দেখা যায় যে 20 বা 25 বছর বয়সেই কিন্তু চুল গ্রে হেয়ার দেখা দিচ্ছে। যদি এটা বংশগত হয়, এটি কিন্তু ইরিভার্সিবল, এটাকে আর ফিরে পাওয়ার উপায় নেই। আর এরপরে হচ্ছে কেমিক্যাল ট্রিটেড হেয়ারও খুব তাড়াতাড়ি গ্রে হয়ে যায়, স্ট্রেসের কারণেও গ্রে হয়ে যায়। আর গ্রে হেয়ারকে কালার করতে গিয়ে নানা রকম আমরা কালার ব্যবহার করি, যেগুলো হয়তো চুলের জন্য একেবারে হেয়ার ফ্রেন্ডলি না, চুলের জন্য ক্ষতি করে, চুলের কিউটিকল ড্যামেজ করে। তো সে কারণেও গ্রে হেয়ারটি হয়তো বেশি দেখা দেয়। তো গ্রে হেয়ারের ক্ষেত্রে আমি সবসময় বলি যে ভাইটামিন বি5 যুক্ত খাবার, যেমন প্যান্টোথেনিক অ্যাসিড, এটি খেতে, না হলে সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। এরপরে হচ্ছে আমি হেনা হেনা বা আমরা যে মেহেদি বলি, একদম ফ্রেশ মেহেদি, এটাকে বেটে আমরা কফি, লিকার বা চায়ের লিকার, টক দই এগুলোর সাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারি। এটা একটা সুন্দর একটা কালার নিয়ে আসে চুলে, ন্যাচারাল, একদম সেফ। তবে প্যাচ এটা টেস্ট এবং করতে হবে। থাকছে এবং চুলের জন্য কোনো ক্ষতিকরও হচ্ছে না। আচ্ছা আপু, আমি এবার যেহেতু আমরা লাইভের একটু শেষের দিকে চলে এসেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। দুটো বিষয়কে একসাথে নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে আপু মেলাজমা নিয়ে, যেটা হচ্ছে আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করে থাকি। এটার জন্য আমরা অনেকেই খুব হার্মফুল কিছু স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করে থাকি। সো এটা করাটা ঠিক নাকি ঠিক না? এবং আরেকটা প্রশ্ন যেটা, যে পার্মানেন্টলি স্কিন হোয়াইটনিং এর কোনো ওয়ে আছে নাকি? আমি প্রথমেই বলতে চাই যে আমাদের ত্বকের যে নির্দিষ্ট একটি রং আছে, আমাদের মেলানিন যে রংটি আমাদেরকে ডিটেক্ট করে, আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট রং আছে। এই রংটিকেই যদি আমরা সুস্থ, আমাদের হেলদি স্কিন কেয়ার মেনটেন করি, মানে খাদ্যাভ্যাস, স্কিন কেয়ার রুটিন, যেটাকে আমরা ময়শ্চারাইজার, সানস্ক্রিন বা ক্লিনসার, এগুলোকে যদি মেনে চলি, তাহলে আমাদের স্কিন হেলদি থাকবে, রোগ মুক্ত থাকবে।
কোনো সমস্যা দেখা দেবে না। কিন্তু আমরা কিন্তু অবসেসড, আমাদের যে রং আছে আমরা এই রংটা নিয়ে সন্তুষ্ট না। দেখা যায় যে এটাকে লাইট করতে গিয়ে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছি। তো রং ফর্সাকারী ক্রিমে নানা ধরনের ক্ষতিকারক পদার্থ থাকছে, যেমন স্টেরয়েড থাকছে, ব্লিচিং এজেন্ট থাকছে, অনেক সময় কার্সিনোজেনিক পদার্থ থাকছে। তো স্টেরয়েড কি করছে, হুম, স্কিনটাকে পাতলা করে দিচ্ছে, স্টেরয়েড ইনডিউসড অ্যাকনে তৈরি করছে, একজিমা তৈরি করছে, এবং অনেকদিন ধরে ব্যবহারের পরে খুব তাড়াতাড়ি আপনি খুব রংটা ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু ইন দা লং রানে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু হেয়ারও দেখা যাচ্ছে, আনওয়ান্টেড হেয়ার। এগুলো স্টেরয়েড যুক্ত যে রং ফর্সাকারী ক্রিমের বিষয়ে। এরপর আসে ব্লিচিং এজেন্ট, কিছু কিছু ক্রিমে ব্লিচিং এজেন্ট থাকে। তো এগুলো ব্যবহারের পরে ত্বক ফর্সা হয়ে যাচ্ছে, মানে যেটিকে তারা চাচ্ছে সেরকম ফর্সা হচ্ছে, যেটি একেবারে হেলদি না। কিন্তু ব্লিচিং এজেন্ট ব্যবহারের পরে ত্বকে কিন্তু মেলানিনের তারতম্য হচ্ছে, আনইভেন স্কিন টোন হচ্ছে, কোনো জায়গায় একটু বেশি সাদা, কোনো জায়গায় হুম, একটু হুম। কালো। এবং দেখা যায় যে অনেকেই কমপ্লেন করতে থাকে আমার মুখটি শরীরে অন্যান্য জায়গার থেকে অনেকখানি ডার্ক। আমি কিন্তু এমন ছিলাম না, আমি হুম, ছোটবেলায় অনেক ফর্সা ছিলাম, এখন আমার স্কিনটা এমন হয়ে যাচ্ছে। বর্ষা। এটি হচ্ছে একটি ঠিক সাইড আছে। ইফেক্ট। আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সম্পর্কে আজকে জানলাম, যেটা নিয়ে আমরা অনেক অনেক বেশি কোয়েশ্চেন পেয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমাদের সাথে লাইভে আসার জন্য। আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম যেটা হয়তো আমরা আগে জানতাম না, এবং আমরা অনেক অ্যাওয়্যার হতে পারলাম অনেক বিষয় সম্পর্কে। আপু ইনশাল্লাহ আবারও আপনার সাথে আমরা আবারও লাইভ করব, এবং নতুন কোন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আবার আমরা কথা বলবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে সবটা সাজগোজ টিমের সকল অডিয়েন্সকে। ওকে আপু, আল্লাহ হাফেজ।